আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিয়েছেন ১৯ লাখ শিক্ষার্থী। প্রশ্ন ফাঁস ও গুজব রোধে কঠোর নজরদারি জানালেন শিক্ষা উপদেষ্টা। পূর্বাঞ্চলের রাজুকের প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ৪ঠা মে শুনানি। বাড়তি শুল্ক ৩ মাস স্থগিত করায় বাংলাদেশ তাৎক্ষণিক সুরক্ষা পাবে, বাণিজ্য উপদেষ্টা। সমস্যা হবে না ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে, রপ্তানি ব্যয় বাড়বে বলছে ব্যবসায়ীরা। জুলাই গণহত্যার ৪টি মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই চূড়ান্ত রিপোর্ট। চিফ প্রসিকিউটর ওবায়দুল কাদের সহ ১০ আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন। এবং আগামী বছরের মধ্যে চট্টগ্রামে শেষ হবে ৫টি অর্থনৈতিক অঞ্চলের কাজ, ২.৫ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে চায় সরকার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে জানিয়ে দেব পুরো সংবাদ। সারা দেশে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। এবার অংশ নিয়েছেন ১৯,২৮,০০০-এর বেশি শিক্ষার্থী। শুরুর দিনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সুশৃঙ্খল পরীক্ষা আয়োজনে তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। সতর্ক অবস্থানে দেখা গেছে সেনাবাহিনীকেও। মতিঝিলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর সি.আর. আবরার বলেন, প্রশ্ন ফাঁস ও গুজব রোধে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আদ্দিন সজীবের রিপোর্ট। ওদের স্বপ্নটা অনেক বড়, সেই স্বপ্নের মতোই বড় হতে 10টা বছর কত চেষ্টাই না করেছে এক একজন। এবার হাজির হয়েছে জীবনের গুরুত্বপূর্ণ ধাপ, এসএসসি ও সমমানের পরীক্ষায়। প্রথম বোর্ড পরীক্ষা। পর্যাপ্ত প্রস্তুতি থাকার পরেও একটু আধটু চিন্তার ভাঁজ সবার মধ্যে। কেউ শক্ত থাকার চেষ্টা করে, কেউ বা কান্নায় ভেঙে পড়ে। তাদের জন্য সাহস হয়ে দাঁড়ান অভিভাবকরা। দুশ্চিন্তা কাটাতে বাবা মার দোয়া, ভয় নেই, সব ভালো হবে। প্রথম বোর্ড পরীক্ষা, এটার জন্য অনেক নার্ভাস একটু। 10 বছরের একটা সাধনা, সবাই তো এখন ভগবানের কাছে প্রার্থনা করে সবাই যেন ভালো করুক। আমার বড় ভাই বোনরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছিল, আমি লং সিলেবাসে দিচ্ছি। সেটার জন্য নিজের কাছে একটা এক্সট্রা অর্জন লাগবে যে অ্যাটলিস্ট ওদের থেকে একটু হলেও আগিয়ে থাকতে পারবো। আমি সবসময় চেষ্টা করব যে আমার মেয়ে যেন তার স্বপ্নের জায়গাটায় পৌঁছাতে পারে, এবং তার স্বপ্নের জায়গায় পৌঁছানোর জন্য আমি সবসময় পাশে থাকব। এবারও পরীক্ষার 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা ছিল। শিক্ষার্থীরাও প্রথম দিনে কেন্দ্রে আসেন ঠিক সময় মতো। যানজটের মতো সমস্যা এড়াতে কেউ কেউ আরো আগেই কেন্দ্রে পৌঁছায়, নেয় শেষ সময়ের প্রস্তুতি। প্রত্যেকটা সাবজেক্টে জিপিএ 5 টার্গেট রাখছি, ওরকম ভাবে পড়াশোনা করছি। জীবনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ এক্সাম, এটা আমাদের অ্যাডমিশন টাইমেও অনেক বেশি এফেক্ট করবে। পরিবেশ চালানোর মতো ভালো, এবং ভিতরের পরিবেশও মনে হচ্ছে যে ভালো। এসএসসিটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, এসএসসি আমাদের ম্যাটার করে আমাদের, বাট মানুষ যতটা সিরিয়াসলি নেয় আমার মনে হয় কি আর একটু কম সিরিয়াসলি নিলেও চলে। স্বপ্ন পূরণের প্রথম ধাপ এবং ভালো রেজাল্ট এখান থেকে আসলেই স্বপ্ন পূরণে আশা পূরণের অগ্রগতি হয়। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর 1টা পর্যন্ত। সারা দেশে এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে ১৯,২৮,২৮১ জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের বাড়তি সতর্কতা আর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরীক্ষার পরিবেশ ভালো এ পর্যন্ত। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব। আগামী 15 থেকে 22 মে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। শিক্ষা জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম হলো এসএসসি পরীক্ষা। এটা নিয়ে এই শিক্ষার্থীদের মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। স্বপ্ন পূরণে সবচেয়ে বেশি ইনভেস্ট করতে চায় এই পরীক্ষায়। শুরুটা ভালো করতে চায়, এই শুরুটা ভালোর মাধ্যমে তারা আগামীর যে পরীক্ষাগুলো সেটাতেও জয়ী হতে চায়, নিজেদেরকে আরও বেশি সুন্দরভাবে উপস্থাপন করতে চায় আগামীর শিক্ষা জীবনে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, মতিঝিল, ঢাকা।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেয়। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী 4 মে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে। পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন, সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, রাজুকের সাবেক চেয়ারম্যান পিএ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ সালাউদ্দিন এবং আহমেদ শরীফ। গত 12 জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া বাদী হয়ে এ মামলা করেন। নব্বই দিনের জন্য আমেরিকার শুল্ক প্রত্যাহারের সাময়িক সুবিধা পাবে বাংলাদেশের পোশাক শিল্প বলে জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বিজিএমইএ। 3 মাসের মধ্যে দর কষাকষি ও বিকল্প কৌশলে সরকার এগিয়ে যাবে বলেও মনে করেন তারা। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় জরুরি পণ্য রপ্তানিতে ব্যয় কয়েক গুণ বাড়বে এমন আশঙ্কাও ব্যবসায়ীদের। ইনভেস্টমেন্ট সামিটে এসব কথা বলেন তারা। শারফুল আলমের রিপোর্ট। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের শেষ দিনে দেশের পোশাক শিল্প, টেক্সটাইল ও অ্যাপারেল নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে দেশি বিদেশি উদ্যোক্তা, রপ্তানিকারক, ক্রেতা ও পোশাক শিল্পের অংশীজনরা অংশগ্রহণ করেন। সেখানে মার্কিন নতুন শুল্ক নীতি ও ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে আলোচনা হয়। ইন্ডিয়াতে আবার রেগুলেটর নির্ধারণ করে, হ্যাঁ, তো ওখানে আমরা দেখতাম যে সবসময় 25 to 30% চিপার থাকতো। আর আমাদের এয়ারপোর্টে একটা ব্যাকলগ হতো, ওটার জন্যই আমরা কলকাতায় যেতাম। 39 বিলিয়ন এক্সপোর্ট করছি, 100 বিলিয়ন আমরা বলছি যে সামনে করব। সো ওইটাকে আমলে নিয়ে ওই ইনফ্রাস্ট্রাকচার যাতে আবার এয়ারপোর্টে থাকে, যাতে আবার ট্রান্সশিপমেন্টেরও যদি কোনোদিন লাগে না। তো এই সামিটে কিন্তু এই সব কিছু উঠে আসছে। কস্ট বেড়ে যাবে এবং দ্বিতীয় হচ্ছে ক্যাপাসিটির একটা ইস্যু আছে। আমরা এটা নিয়ে কাজ করছি এবং আই এম শিওর উই উইল কাম আউট উইথ সাম সলিউশন। কটনের ক্ষেত্রে হচ্ছে একটা ওয়্যারহাউস যদি আমরা করতে পারি, বন্ডেড ওয়্যারহাউস, তাহলে অবশ্যই কটনের ইম্পোর্ট বাড়বে আমেরিকা থেকে। সেটা নিয়ে আমরা আসলে ওদের সাথে নেগোশিয়েট করতে পারবো। পণ্য রপ্তানিতে শুল্ক সুবিধা ও ট্রান্সশিপমেন্ট নিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে নতুন কৌশলে কাজ করতে হবে রপ্তানিকারক ও নীতি নির্ধারণী মহলে। ট্যারিফের 90 দিনের সুবিধায় গভর্নমেন্ট এখন তাহলে কি প্ল্যান করছে? এটা আমাদের জন্য বড় রিলিফ। আমরা এখন আমাদের ব্র্যান্ডস, আমাদের যারা স্টেক হোল্ডার, বিশেষ করে আরএমজি, সবাই মিলে আমরা এখন বলবো আরও সুচিন্তিত মতামত নিয়ে আসতে পারবো। কস্ট যেখানে আমাদের কার্টেল করার সুযোগ আছে, আমাদের পলিসি ইন্টারভেনশনের সুযোগ আছে, সেগুলো আমরা দেখছি এবং ওগুলো করে আমরা বিশ্বাস এগুলো একটা কম্পিটিটিভ পর্যায়ে আমরা থাকতে পারবো। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার সাথে সাথে বুধবার বেনাপোল বন্দর দিয়ে 4টি মালবাহী ট্রাককে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ জুলাই গণহত্যার 10 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাকি আসামিরা হলেন আকম মোজাম্মেল হক, হাসান মাহমুদ, ফজলে নূর তাপস, মহিবুল হাসান নওফেল, মোহাম্মদ এ আরাফাত, তারেক আহমেদ সিদ্দিকী, জাহাঙ্গীর কবির নানক ও নসরুল হামিদ বিপু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম একথা জানান। তিনি জানান, গণহারে সবার নয়, বরং জুলাই গণ অভ্যুত্থানে যারা গণহত্যার মাস্টারমাইন্ড এবং নির্দেশদাতা তাদের বিচার করা হবে। জুলাই গণহত্যার 4টি তদন্ত শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে শিগগিরই চূড়ান্ত রিপোর্ট দেওয়া সম্ভব হবে বলে জানায় প্রসিকিউশন টিম। ডিফেন্স যেহেতু সেই অর্থে অর্গানাইজড ডিফেন্স নাই, আমরা চাই যাদের কারণে এটা হয়েছে, যারা মাস্টার মাইন্ড এবং যারা একেবারেই সরাসরি সম্পৃক্ত, এদেরকেই বিচার করতে, এবং এই বিচারটা একটা লেভেলে গিয়ে আমাদেরকে শেষ করতে হবে। তা নাহলে এটা কিন্তু অনন্তকাল ধরে চলা যদি বিচার হয়, একটা রাষ্ট্র আর রাষ্ট্র হিসেবেই আর ধরে রাখা যাবে না। সুতরাং আমরা রাষ্ট্রকে একটা স্টেবল পর্যায়ে নিতে চাই, জাস্টিস প্রতিষ্ঠিত করতে চাই, সত্যিকারের জাস্টিস, ভিকটিমদের প্রতিও যেন জাস্টিস করা যায়, সেটা হচ্ছে আমাদের টার্গেট। ভারত
ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করলেও পণ্য রপ্তানিতে বড় ধরনের সমস্যা হবে না বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, নিজস্ব ব্যবস্থাপনায় উত্তরণের উদ্যোগ নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের উপদেষ্টা আরও বলেন, যুক্তরাষ্ট্র 3 মাসের জন্য বাড়তি শুল্ক স্থগিত করায় রপ্তানিতে সংকটের আশঙ্কা কেটে গেছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। থাইল্যান্ডে মোদি ইউনুস বৈঠকের পর ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের যে কথা বলা হচ্ছিল সেটিতে ধাক্কা খেল দেশটির ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের ফলে। ব্যবসায়ীরা বলছেন, 2020 সাল থেকে ভারতের বন্দর ব্যবহার করে তারা নেপাল, ভুটান, মিয়ানমার সহ কয়েকটি দেশে কম খরচে পণ্য রপ্তানি করে আসছিলেন। ওই সুবিধা বাতিল করায় এখন সংকট সৃষ্টি হবে। তবে বাণিজ্য উপদেষ্টা বলছেন ভিন্ন কথা। ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায়, আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উত্তর। 2015 সাল থেকে বাংলাদেশও ভারতকে ট্রানজিট সুবিধা দিয়ে আসছে, যার মাধ্যমে বাংলাদেশের বন্দর ব্যবহার করে তারা পণ্য পরিবহন করছে। এখন ট্রানজিট চুক্তিও বাতিল করা হবে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান বাণিজ্য উপদেষ্টা। আমরা এই মুহূর্তে বিবেচনা করছি না। সেটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে বাণিজ্যিক সক্ষমতা। আমি বাণিজ্যকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক এবং এটার যেহেতু প্রতিযোগিতামূলক কিভাবে করতে পারি, আমি সেটার মধ্যে নির্দিষ্ট থাকি এবং আমি সেখানেই নিজেকে নিয়োজিত রাখতে পারি। এদিকে যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক আরোপ করায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে যে সংকটের আশঙ্কা করা হচ্ছিল তা আপাতত কেটে গেছে স্থগিত করায়। 3 মাসের মধ্যে দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। 40 থেকে 50 হাজার টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর, কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান। ব্যবসা বান্ধব পরিবেশ উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি। মেরামত ও উন্নয়নের বিষয়ে মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। অবকাঠামোর ক্ষয়ক্ষতি হবে। মেধাবী দেশ তৈরি করতে তৃণমূলে থাকা মেধাবীদের পাশে সব সময় বিএনপি থাকবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শক্তিশালী মেধা সম্পন্ন রাষ্ট্র গড়ে তোলাই বিএনপির লক্ষ্য বলে জানান তিনি। গুলশান কার্যালয়ে মানিকগঞ্জের বিমান প্রস্তুতকারী যুবক জুলহাস মোল্লাকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান অমৃতা। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রতিভাবানদের খুঁজে বের করার মাধ্যমে বিএনপি মানবতার কল্যাণে ও মেধার বিকাশের সক্রিয় ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে রাখবেন। সেটার একটা যখন রাষ্ট্র মেধাবীদের দ্বারা পরিচালিত হবে, সেই রাষ্ট্র কখনো বহুমত পরিচালিত হবে না। আশা করি এই উদ্যোগকেও আপনারা যথেষ্ট প্রচার দিবেন, যাতে আরো জোরহাসরা যারা গ্রাম পর্যায়ে বিভিন্ন তৃণমূলে লোকচক্ষুর অন্তরালে আছে তাদেরকে আপনারা খুঁজে বের করুন। ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় তাদের পাশে থাকবো। আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকি বা না থাকি। আগামী বছরের মধ্যে 5টি অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ করে 2.5 লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে চায় সরকার। সেই লক্ষ্যে আগামী 2 বছরে চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের 1,500 একর জমি শিল্প স্থাপনের উপযোগী করা হবে। এছাড়াও আন্তর্জাতিক মাস্টার ডেভেলপার আসার কথাও বলছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ঝড়, জলোচ্ছ্বাস কিংবা স্বাভাবিক সময়ে যে এলাকা 5 থেকে 7 ফুট পানিতে ডুবে থাকত, আজ সেই অঞ্চলে তোড়জোড় চলছে শিল্প কারখানা নির্মাণের। বলছি চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কথা। মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনীর সোনাগাজী উপজেলার প্রায় 34,000 একর জমির উপর নির্মাণ করা হচ্ছে দেশের বৃহত্তম এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে 155টি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ভূমি বরাদ্দ। নান্দনিক এই শিল্পাঞ্চলে ইতোমধ্যে উৎপাদনে গেছে 14টি দেশি বিদেশি প্রতিষ্ঠান, নির্মাণাধীন আছে আরও 28টি। তবে
বিনিয়োগের পূর্বে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার কথা বলছেন বিনিয়োগকারীরা। Especially both unskilled labor and skilled labor is extremely shortage here in Bangladesh. So we look forward to opportunities in the future that might not have been there in the past. And as far as those details, we don't really have them right now. বিদেশ থেকে যারা ইনভেস্ট করতে আসতেছে তারা ওয়ান স্টপ সলিউশন চায় যে কোনো একটা জায়গা থেকে। এখানে আমাদের প্রবলেম ফেস করতে হয়। কর্তৃপক্ষ বলছে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এই অর্থনৈতিক অঞ্চলে চলছে অগ্রাধিকার ভিত্তিতে কাজ। 500 একর জমির উন্নয়নে আসবে আন্তর্জাতিক মাস্টার ডেভেলপার। 1500 একরের মতো জমি আছে। এই দুটো জমিকে আমরা ফুললি ওয়ার্কেবল করব এবং তার পাশাপাশি আমরা প্রস্তুতি নেব 500 একরে ইন্টারন্যাশনাল একটা মাস্টার ডেভেলপার আসবে, যেরকম আপনারা দেখে আসলেন কোরিয়ান ইপিজেড, এরকম কোনো একটা কোম্পানি আসবে যারা এটা ডেভেলপ করবে। ইজ অফ ডুইং বিজনেস যেটাকে আমরা বলি, সেটা একসময় যেভাবে জটিলতর ছিল সেটাকে আরও আস্তে আস্তে সহজ করার জন্য অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যে প্রশাসনিক যে সংস্কারের যে অনেকগুলো প্রস্তাব এসেছে, সেই প্রস্তাবগুলো যদি কিছু বাস্তবায়ন করা যায় তাহলে ব্যবসার সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলের অন্যতম সমস্যা পানি, যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আন্ডারগ্রাউন্ড থেকে কিছু এই মুহূর্তে তুলছি, বাট খুবই মিনিমাম সেটা আমরা করব এবং মহুরী প্রজেক্ট থেকে আমরা 100 MLD পানি আনছি। তার ফার্স্ট ফেজের কাজ চলছে অলরেডি, আমাদের সেটা প্রজেক্টটা চালু আছে। আমরা আগামী বছর সেটা ফার্স্ট ফেজ শেষ হবে এবং ইতিমধ্যে আমাদের সেকেন্ড ফেজটা চলমান হবে। সব ঠিকভাবে চললে দ্রুত নানামুখী পণ্য উৎপাদনে মুখর হয়ে উঠবে বিস্তৃত এই অর্থনৈতিক অঞ্চল। আসবে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। বাংলাদেশের নাম পরিবর্তন করে জনকল্যাণ রাষ্ট্র বাংলাদেশ নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় ঐকমত্য কমিশনকে সার্বজনীন শরিয়া আইনের প্রস্তাবও দেওয়া হয় দলটির পক্ষ থেকে। পাশাপাশি সব ধরনের নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট চায় ইসলামী আন্দোলন। দুপুরে দলটির 6 সদস্যের প্রতিনিধি দল সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কাছে তাদের প্রস্তাবনা জমা দেন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। ঐকমত্য কমিশনের 182টি সংস্কার প্রস্তাবনার মধ্যে 125টির সাথে একমত পোষণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় রাষ্ট্র সংস্কারে 4টি মৌলিক প্রস্তাবও দেয় দলটি। দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ বলেন, দুর্নীতি ও দুঃশাসন বন্ধে শরিয়া আইনের প্রয়োগ করতে হবে। 53 বছরের মধ্যে যে আইন, সেই আইনটা কিন্তু দুর্নীতি সন্ত্রাস বন্ধ করার জন্য না, এটা কিন্তু জাতির যারা রক্ষক থাকে তাকে ভক্ষকে পরিণত করে। এই জন্য আমরা বলছি এই আইনটাকে একটু সংশোধন করে শরিয়া আইন প্রণয়ন করা। শরিয়া আইন আমরা এটা বিএনপি সহ সকল দলের সাথে আমরা কথা বলেছি, তারাও শরিয়া আইনের বিরোধী না। শরিয়া আইনের বৈশিষ্ট্য হলো এই শরিয়া আইনটা সর্বজনীন, সকল মানুষের জন্য এটা প্রযোজ্য। বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র, কারণ এই জনকল্যাণ শব্দটা দেখলে যাতে অকল্যাণ করার চিন্তা বা চেতনা মাথার মধ্যে না আসে, এই জন্য আমরা এই নামটাকে করতে চাই, হ্যাঁ, বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র। গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। অপরাজেয় বাংলার সামনে মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় তারা বলেন, মুসলিম বিশ্ব সরব হলে ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হবে। আন্তর্জাতিক চাপ সৃষ্টির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে তেল সরবরাহ বন্ধ রাখার আহ্বান জানান তারা। সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর হাতে মুক্তিপণের দাবিতে অপহৃত 6 নারী সহ 33 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় টানা 8 ঘন্টা অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। এই সময় বনদস্যুরা ফাঁকা গুলি ছুড়ে দ্রুত বনের ভিতর পালিয়ে যায়। এরপর সেখান থেকে জেলেদের 16টি নৌকাও উদ্ধার করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এসব তথ্য নিশ্চিত করেন। বুধবার সকালে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে জেলেরা সুন্দরবনে গেলে বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা জন প্রতি 10,000 টাকা মুক্তিপণের দাবিতে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। ময়মনসিংহের জয়নুল আবেদিন উদ্যানে অবৈধভাবে গড়ে ওঠা মিনি চিড়িয়াখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির 23টি বন্যপ্রাণী জব্দ করেছে। অভিযোগ আছে, অবৈধভাবে চিড়িয়াখানাটি গড়ে তুলে বাণিজ্যিক উদ্দেশ্য হাসিল করছিল একটি চক্র। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান।
12 বছর আগে আওয়ামী লীগ সরকারের আমলে এই চিড়িয়াখানাটি তৈরি করা হয়। নামে মাত্র মূল্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তৎকালীন কমিশনার মাহবুবুর রহমান দুলাল ইজারা নিয়ে এটি পরিচালনা করছিল। 5ই আগস্টের পর মাহবুবুর রহমান দুলাল আত্মগোপনে চলে গেলে এর দায়িত্ব নেন 4 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মামুন। অস্বাস্থ্যকর না, আমরা প্রতিদিন সকালে পরিষ্কার করি, খাবার দাবার দিই, দেওয়ার পরে দুপুরে দর্শনার্থীরা দেখতে আসে, যে সময় ওই সময় একটু গন্ধ হয়ে যায়। ব্যক্তি চিড়িয়াখানা তৈরি করতে পারে না, এটা বাংলাদেশের আইন সাপোর্ট করে না, কিন্তু আইনকে ভায়োলেট করে ক্ষমতা বলে এখানে এই চিড়িয়াখানাটি চলছে। ভালুকটার অবস্থা তো খুবই খারাপ, পচা দুর্গন্ধ, এখানে মানে প্রত্যেকটা প্রাণীর শরীরে পচন ধরেছে। এখানে ভালো মানের ট্রিটমেন্ট পায় না, ভালো মানের খাবার পায় না, তাদের এখানে অনেক অবহেলা। সম্প্রতি চিড়িয়াখানার ভেতরে থাকা একটি ভালুকের গায়ে পচন ধরে দুর্গন্ধ ছড়ালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়। এই সূত্র ধরে অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় মিনি চিড়িয়াখানায় অবৈধভাবে রাখা একটি অজগর সাপ, 2টি ময়ূর, 5টি হরিণ, 2টি মদন টাক পাখি, একটি কুমির, 2টি ভাল্লুক, একটি সজারু, 5টি বানর সহ বিভিন্ন প্রজাতির পাখি জব্দ করা হয়। আমাদের যে বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইন 2012 6 ধারাতে বলা আছে, ঠিক আছে, মানে লাইসেন্স এবং পারমিট ছাড়া কেউ কোনো বন্যপ্রাণী খাঁচায় বন্দি রাখতে পারবে না, প্রদর্শন করতে পারবে না, পরিবহন করতে পারবে না। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বলেন, আইন অমান্য করে ব্যক্তির প্রভাব কাটিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন অবৈধভাবে চিড়িয়াখানাটি গড়ে তুলেছিল। আমাদের কাছে তথ্য ছিল এখানে অবৈধভাবে বেশ কিছু বন্যপ্রাণী খাঁচায় বন্দি রেখে প্রদর্শন করা হচ্ছিল। এটা আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইন 2012 এর পরিপন্থী। এই পার্কটাতে পরিদর্শন করে দেখি যে এগুলো বেশ কিছু বন্যপ্রাণী আসছে, অযত্নে রাখা হয়েছে এবং আমাদের আইন লঙ্ঘন করে রাখা হয়েছে। জব্দকৃত প্রাণীগুলোকে গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হবে এবং কিছু প্রাণীকে 15 দিন কোয়ারেন্টিনে রেখে স্বাভাবিক বন্য পরিবেশে অবমুক্ত করা হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খানাখন্দে ভরা খাগড়াছড়ি-পানছড়ি সড়ক সংস্কারের আর কোনো লক্ষণ নেই। বছরের পর বছর ধরে এই সড়ক উন্নয়নের নামে চলছে টালবাহানা, ফলে এখনো ভোগান্তি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে প্রায় 3 কোটি টাকা নিয়ে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ বাতিল করা হলেও এখনো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়নি সড়ক ও জনপথ বিভাগ। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। অনিশ্চয়তায় দুলছে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের ভাগ্য। 25 কিলোমিটার দীর্ঘ সড়কটি খানাখন্দকে ভরা। সড়কের খাগড়াছড়ি অংশের শিব মন্দির, 17 নম্বর মুনিগ্রাম, দেওয়ানপাড়া, চৌধুরীপাড়া, পাইলট ফার্ম, কলাবাগান, পানছড়ি বাজার এলাকায় গাড়ি নিয়ে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায় ঘটছে দুর্ঘটনা। মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও কোনো ফল পাচ্ছেন না এলাকাবাসী। আমাদের গাড়ি থেকে মাল নিয়ে যাই, ওগুলো অনেক ভেঙে যায়, অনেক নষ্ট হয়ে যায়, আর বিকল্প কোনো রাস্তাও নেই যে আমরা মানে কোনো রাস্তাতে আপ ডাউন করবো। এখনো মেরামত হইতেছে না, গাড়ি চালাইতে অনেক কষ্ট। পানছড়ি রোডটা যদি বা দ্রুত ঠিক করা যেত আমাদের জন্য সুবিধা। এটা তো মানুষ নিয়ে চলাচলের রাস্তা না, রাস্তা তো অত্যন্ত খারাপ। আমাদের পানছড়ি যেতে সর্বোচ্চ 20 মিনিট লাগার কথা, এই জায়গার ভেতরে 1 ঘন্টা 40 মিনিটের মতো লাগে। কিছুক্ষণ আগে এখানে একটা অটো টমটম উল্টাইছে, 2 জন মানুষ খুব গুরুতর আহত হয়েছে। জানা যায় 2023 সালের জুনে সড়কটি উন্নয়নের জন্য কার্যাদেশ পেয়েছিল আবেদ মনসুর কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কয়েক দফায় সময় বাড়ানোর পরেও কাজ শেষ করতে না পারায় চলতি বছর জানুয়ারিতে তাদের সাথে চুক্তি বাতিল করে সড়ক ও জনপথ বিভাগ। অথচ এরই মধ্যে প্রায় 3 কোটি টাকা হাতিয়ে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। চুক্তি বাতিলের পত্র প্রাপ্তির পর আমরা আমাদের পরবর্তী যে উদ্যোগ বা পদক্ষেপ সেটা আমরা হাতে নিয়েছি। আর চুক্তি বাতিল পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়ের অফিস থেকে জিনিসটা করা হবে, ইনিশিয়েটিভ নেওয়া হবে এবং আমাদের দিক থেকে যতটুকু সাপোর্ট দেওয়া সেটা আমরা দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব। সীমান্তবর্তী পাহাড়ি উপজেলা পানছড়ি ও আশেপাশের এলাকার 60,000 মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটির উন্নয়নের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
বাংলাদেশের সুপার ব্র্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটন অর্জন করল এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025। ইএসজি ক্যাটাগরিতে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য এবং প্রভাবশালী বিনিয়োগের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়ালটনকে এই পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিডা আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনকে এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025 দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর কাছ থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় বিডা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। এখন থাকছে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে রাশিয়ার হয়ে চীনা নাগরিক যুদ্ধ করছে, এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ পর্যন্ত তারা 155 জন চীনা নাগরিকের রাশিয়া সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করার প্রমাণ পেয়েছে বলেও জানান তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এর আগে জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ান সেনাবাহিনীর হয়ে লড়াই করা 2 চীনা নাগরিককে আটক করা হয়েছে। বন্দী ইউক্রেনীয় সৈন্যদের জন্য ওই 2 চীনা নাগরিককে যুদ্ধবন্দী বিনিময় করতে চান তিনি। তবে তার দাবি, ইউক্রেনে লড়াইরত চীনা নাগরিকদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। রাশিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চীনা নাগরিকদের নিয়োগ করছে এবং চীনা কর্মকর্তারা এই সম্পর্কে অবগত বলেও মনে করেন জেলেনস্কি। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইউক্রেনের এমন দাবি একেবারে ভিত্তিহীন। আর এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। লাহোরে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে থাইল্যান্ডকে 272 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে 15 রানে ইসমাত আনজিমের উইকেট হারায় টাইগ্রেসরা। দ্বিতীয় উইকেটে 104 রান যোগ করেন ফারজানা হক আর শারমিন আক্তার। 53 রানে আউট হন ফারজানা। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে 152 রানের জুটি করেন শারমিন আক্তার। 94 রানে অপরাজিত থাকেন শারমিন, তবে সেঞ্চুরি তুলে ইনিংসের শেষ বলে 101 রানে আউট হন নিগার সুলতানা জ্যোতি। Towards the mid-wicket fielder, it's dropped. বরুশিয়া ডর্টমুন্ডকে গুড়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের পথে এগিয়ে গেল বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে জার্মান ক্লাবকে 4-0 হারিয়েছে কাতালানরা। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে 3-1 গোলে জিতে শেষ 4-এর পথে 1 পা দিয়ে রাখল পিএসজি। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। অপ্রতিরোধ্য বার্সেলোনা এবছর 23 ম্যাচ খেলে এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। এতে 2016 সালে লুইস এনরিকের অধীনে টানা 22 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিলেন কোচ হ্যান্সি ফ্লিক। নিজেদের মাঠে ডর্টমুন্ডের জালে প্রথম গোলটি রাফিনিয়ার। এতে টুর্নামেন্টে 12 গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে এই ব্রাজিলিয়ান। বিরতির পর খেলায় ফিরতে মরিয়া জার্মান শিবিরকে স্তব্ধ করে দলকে 2-0 এগিয়ে নেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। 66 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেভা। চলতি মৌসুমে এটি ছিল তার 40তম গোল। এরপর দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে বার্সার 4-0 গোলে জয় নিশ্চিত করেন ইয়ামাল। একই সাথে এক মৌসুমে সর্বোচ্চ 19 গোলের সহায়তায় মেসির রেকর্ডেও ভাগ বসান রাফিনিয়া। আরেক ম্যাচে পিএসজির মাটিতে 35 মিনিটে গোল করে স্বাগতিক দর্শকদের হৃদস্পন্দন বাড়িয়ে দেন অ্যাস্টন ভিলার মর্গান রজার্স। কিন্তু দেশিরি ধুয়ে নুনো মেন্ডিস আর খিচা কাভারেজকেই আর অসাধারণ সব শট রুখতে পারেনি বিশ্বসেরা গোলরক্ষক আর্জেন্টাইন এমিলিয়ানো মার্তিনেজো। তাতে পিছিয়ে থেকেই দ্বিতীয় লেগ খেলতে নামবে এমিরির শিষ্যরা। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার।
সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিয়েছেন 19 লাখ শিক্ষার্থী। প্রশ্ন ফাঁস ও গুজব রোধে কঠোর নজরদারি জানালেন শিক্ষা উপদেষ্টা। পূর্বাঞ্চলের রাজুকের প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, 4 মে শুনানি। বাড়তি শুল্ক 3 মাস স্থগিত করায় বাংলাদেশ তাৎক্ষণিক সুরক্ষা পাবে, বাণিজ্য উপদেষ্টা। সমস্যা হবে না ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে, রপ্তানি ব্যয় বাড়বে বলছে ব্যবসায়ীরা। জুলাই গণহত্যার 4টি মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই চূড়ান্ত রিপোর্ট। চিফ প্রসিকিউটর ওবায়দুল কাদের সহ 10 আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন। এবং আগামী বছরের মধ্যে চট্টগ্রামে শেষ হবে 5টি অর্থনৈতিক অঞ্চলের কাজ, 2.5 লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে চায় সরকার। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।